Hi students, welcome to all of you to this session of history of NCERT class 9. Dear students, myself Dhiraj Mondol, Assistant Professor JS College of Engineering. Today we are going to discuss about the Indian history and contemporary world 1, that is your textbook of history class 9 for CBSE board. This subject syllabus is basically important for class 9 student, CBSE board, and the aspirant of WBCS and UPSC, those who are appearing for WBCS and UPSC. For their point of view, this subject is very important because world history is there. Okay, world history আছে তোমাদের সিলেবাসে, তো সেই অনুযায়ী এই সাবজেক্টটা কিন্তু ইম্পর্টেন্ট। ফ্রেঞ্চ রিভলিউশন আমরা পড়বো। দেখো, ফার্স্ট অফ অল আমরা জাস্ট দেখে নেবো এটা কী কী আমাদের সিলেবাসে আছে। তো সিলেবাস ওয়াইজ আমরা এগুলো দেখে নেবো। আমরা কিন্তু এনসিইআরটি বুকটা ফলো করছি, যেটা সিবিএসসি বোর্ড, ঠিক আছে। তো এই ভিডিও লেকচারটা তাদের জন্য বানানো যারা অ্যাট এ গ্লান্স একটু দেখতে চাও, আর এই বইটা সঙ্গে রাখলে কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ঠিক আছে। তো আমরা সবার প্রথমে কনটেক্সটে কী আছে আমরা একটু দেখব, ঠিক আছে। ফার্স্ট অফ অল যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্টে আছে কি, ইভেন্ট অ্যান্ড প্রসেস। এখানে ফ্রেঞ্চ রিভলিউশন পড়বো আমরা, সোশ্যালিজম ইন ইউরোপ অ্যান্ড রাশিয়ান রিভলিউশন পড়বো, নাজিজম অ্যান্ড দ্য রাইজ অফ হিটলার পড়বো, লাইভলিহুড, ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি, হ্যাঁ এগুলো দেখতে পাচ্ছ। তো এই সমস্তগুলো আমরা কিন্তু পরপর পড়ব। এখানে ফরেস্ট সোসাইটি অ্যান্ড কলোনালাইজেশন অ্যান্ড প্যাস্টোরালিস্ট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, এইগুলো হচ্ছে হিস্ট্রি সিলেবাস। তো চলো শুরু করা যাক। So let us start. French society during the 18th century. Actually ফ্রেঞ্চ রিভলিউশন যেটা হয়েছিল, তো সেই ফ্রেঞ্চ রিভলিউশনের মানে এটা কিন্তু আমাদের সবার প্রথমে জানতে হবে। হোয়াট ডু মিন বাই ফ্রেঞ্চ রিভলিউশন? তো আমরা ফ্রেঞ্চ রিভলিউশন যেটা পড়ছি সেটা হচ্ছে ফ্রান্সে একটা রিভলিউশন হয়েছিল। অ্যাকচুয়ালি রিভলিউশনের বাংলা হচ্ছে বিপ্লব, ঠিক আছে। তো হোয়াট ডু মিন বাই রিভলিউশন? বেসিক্যালি an action taken by a large group of people to try to change the government of a country, especially by violence action. What do you mean by that? একটা গ্রুপ অফ পিপল, একটা লার্জ নাম্বার অফ গ্রুপ অফ পিপল যারা কী করছে, ট্রাই টু চেঞ্জ করার চেষ্টা করছে গভর্নমেন্টের পলিসি বা গভর্নমেন্ট যেভাবে কাজ করছে সেটা চেঞ্জ করার চেষ্টা করছে বাই মিনস অফ ভায়োলেন্ট অ্যাকশন। মানে সেটা হিংসার মাধ্যমে হতে পারে, তার জন্য রক্ত ঝরতে পারে। তোমরা জানো ক্ষুদিরাম বোস, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিনয় বাদল দীনেশ, এই সমস্ত যে ফ্রিডম ফাইটার, এরা কি বিপ্লব বলা হতো এদেরকে। এরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভারতকে স্বাধীনতা দেওয়ার জন্য বিভিন্নভাবে ইংরেজদেরকে কিন্তু উৎপীড়িত, মানে অ্যাকচুয়ালি অ্যাটাক করতো এবং কত রকম, মানে এরা একটা বিপ্লব ছিল, ঠিক আছে। এবং কি করছে এরা, এই গ্রুপ অফ পিপল এরা কি করলো, একটা অ্যাকশান নিল, যার জন্য একটা ভায়োলেন্ট অ্যাকশান। কোথাও গান্ধীজি তোমরা জানো যে মানে শান্তিপূর্ণভাবে অহিংসার ছিল, মানে যাই হোক। তো অ্যাকচুয়ালি যেটা মানে রিভলিউশনের অর্থ হচ্ছে যেটা একটা লার্জ নাম্বার অফ পিপল যারা চেঞ্জ করতে চাইছে গভর্নমেন্ট বা ওই কোনো একটা কান্ট্রির গভর্নমেন্ট বা তার পলিসিকে বাই ভায়োলেন্ট অ্যাকশান, সেটাই হচ্ছে রিভলিউশন। একটা এক্সাম্পল অফ দ্য রিভলিউশন হচ্ছে ফ্রেঞ্চ রিভলিউশন। ওকে, ফ্রেঞ্চ রিভলিউশনে অ্যাকচুয়ালি কীভাবে কী হয়েছিল ফ্রেঞ্চ রিভলিউশনে? অ্যাকচুয়ালি দেখো এখানে পেজ নাম্বার চলে আসো, তুমি পেজ নাম্বার 4-এ চলে আসো। আমি যেটা ডিসকাস করছি সেটা তোমরা ওই পেজটা খুলে রাখো, দেখবে অটোমেটিক সমস্তটাই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রান্সে কি হয়েছিল সেই সময় 1774 সালে, ঠিক আছে। 1774 সালে লুইস 16 বলে একজন রাজা, সে বারবান ফ্যামিলি থেকে বিলং করতো এবং এই রাজা অ্যাসেন্ড করেছিল থ্রোনটা, ঠিক আছে। অ্যাসেন্ডেড দ্য থ্রোন অফ ফ্রান্স, ঠিক আছে। বলে ফ্রান্সের যে
সেই সময় মানে যে যে গদিতে কে ছিল, সে লুইস 16 নামে একজন রাজা, সে অ্যাসেন্ড করেছিল ফ্রান্সের থ্রোনে, এবং সে বিলং করতো বারবন ফ্যামিলি থেকে বললাম। এবং বিয়ে করেছিল 20 বছর একজন 20 ইয়ার্স ওল্ড একজন অস্ট্রিয়ান প্রিন্সেস ম্যারি অ্যান্টোনেটকে বিয়ে করেছিল। এবং অ্যাকচুয়ালি বিয়ে করার পরে তখন সেই সময় রাজকোষটা অ্যাকচুয়ালি মানে সে দেখে যে রাজকোষটা শূন্য শূন্য হয়ে গেছে, ফাউন্ড দ্য এমটি ট্রেজার। ঠিক আছে, তার মানে যখন সে গদিতে বসেছে তখন অলরেডি রাজকোষ শূন্য পড়েছে। কারণ কি, এই অ্যাকচুয়ালি রাজা রানী যে এরা এরা খুব বিভিন্ন রকম মানে ল্যাভিশ লাইফ লিভ করতো, এবং কি হতো যে মানে বিভিন্ন রকম বাজে খরচের মধ্যে যুক্ত হয়ে পড়েছিল। তাছাড়া অ্যাকচুয়ালি এমটি হওয়ার কারণটা হচ্ছে বিভিন্ন রকম, দেখো, ফাইন্যান্সিয়াল রিসোর্স টোটাল ড্রেন হয়ে গেছিলো ওখানে। ঠিক আছে, ফাইন্যান্সিয়াল রিসোর্স টোটালি ড্রেন হয়ে গেছে। এবার কি মানে অ্যাকচুয়ালি কী কারণে, কারণ মানে যে ওখানে একটা প্যালেস ছিল ফ্রান্সে, প্যালেস অফ ভার্সাইলিস। দেখো লেখা আছে এখানে প্যালেস অফ ভার্সাইলিস, এটা টোটালি এর মেনটেনেন্স কস্ট ছিল অনেক বেশি, বুঝা গেল? এর মেনটেনেন্স কস্ট ছিল অনেক বেশি। তার জন্য কি হলো যে, এবং তাছাড়া কি যে ফ্রান্স সেই সময় 13টা আমেরিকান কলোনি, ঠিক আছে, 13টা আমেরিকান কলোনিকে সেই সময় কি করেছিল, হেল্প করেছিল, ফাইন্যান্সিয়াল হেল্প করেছিল, কারণ এরা যাতে লড়াই করতে পারে। ঠিক আছে, সেই সময় দ্বিতীয় মানে অ্যাকচুয়ালি যে বিশ্বযুদ্ধ মানে মানে অ্যাকচুয়ালি কী হয় যে বিভিন্ন দেশের সঙ্গে যে যুদ্ধগুলো হতো, এবং যাতে এটা লড়াই করতে পারে এরা 13টা কলোনিকে, এই জন্য মানে অ্যাকচুয়ালি কী হয় যে এদের যে শত্রু তার বিরুদ্ধে লড়াই চলছে, তার জন্য কি হচ্ছে, ফ্রান্স এই জন্য সাহায্য করছে, মানে অ্যাকচুয়ালি এই জন্যই কিন্তু ফ্রান্সের দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, কিন্তু তবুও এই জন্য হেল্প করেছিল আমেরিকান কলোনি, কারণ তারা ব্রিটেনের সঙ্গে কিন্তু লড়াই করছে। ঠিক আছে, এবং ব্রিটেন হচ্ছে কমন এনিমি ফ্রান্সের আর আমেরিকার। তো তোমরা জানো বিশ্বযুদ্ধ সম্বন্ধে কম বেশি আইডিয়া আছে, আমরা তবুও পরবর্তীতে ডিসকাস করবো টাইম পেলে। এইবার এই সময়টায় যে মানে একটা বিশাল একটা অঙ্কের, এবং তাছাড়া আর কি হয়েছে, একটা কস্ট অফ মেনটেনিং আর্মিদের মেনটেন করার কস্ট, কোর্ট, ইউনিভার্সিটি, গভর্নমেন্ট অফিস, এই সমস্ত রানিং করতে গেলেও তো এখানেও তো খরচ আছে, সেই সমস্ত খরচগুলো প্রচুর ছিল। এবং তার জন্য অ্যাকচুয়ালি 2 বিলিয়ন, দেখো 1 মিলিয়ন মানে 10 লাখ, 1 বিলিয়ন মানে হচ্ছে মানে 10⁻6 মানে মিলিয়ন, 10⁻9 মানে বিলিয়ন, 10⁻12 মানে হচ্ছে ট্রিলিয়ন। ঠিক আছে, তার মানে বুঝতে পারছো 2 বিলিয়ন লিভারেজ, যেটা একটা ডেপ ট্র্যাপের মধ্যে পড়ে গেছিলো, ডেপ ট্র্যাপের মধ্যে পড়ে যায় হচ্ছে ফ্রান্স, বুঝা গেল? এবং দ্য রেট অফ ইন্টারেস্ট, লেন্ডার হু গেভ দ্য স্টেট ক্রেডিট নাও বিগান টু চার্জ 10% ইন্টারেস্ট। বুঝতে পারছো, 10% মানে 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট, মানে বুঝতে পারছো বহুত অনেক বড় একটা মানে ইন্টারেস্টের মধ্যে পড়ে গেছিলো। তো এই ধরনের কারণের জন্য কি হয়, মানে এদের ট্রেজার পুরো এমটি হয়ে যায়। ঠিক আছে, তারপরে চলো আগে চলো। তো একটু বলে রাখা ভালো এখানে যে ফ্রান্সে সেই সময়টায় কি হয়েছিল, সেই সময়টা ফ্রান্সে 3 স্টেট সিস্টেম ছিল, 3 স্টেট সিস্টেম ছিল ইন ফ্রান্স সেই সময়। 90% পপুলেশন সেখানে ছিল পিজেন্ট। ঠিক আছে, 90% পপুলেশন কী ছিল, পিজেন্ট ছিল, বোঝা গেল? তাহলে এই 90% পপুলেশন যেটা পিজেন্ট ছিল, মানে বুঝতে পারছো, আর বাকি 10% মানে যারা ছিল তারা হচ্ছে ক্লার্জি আর নোবিলিটি। তো 3 স্টেট সিস্টেম যেটা বলছি সেটার মানে হচ্ছে এই যে 3টে ভাগে ভাগ করা হতো সমাজটাকে, এবং সবার উপরে ছিল ক্লার্জি, যে হচ্ছে ব্রাহ্মণ বলতে পারো। সেকেন্ড গ্রুপটা ছিল যে নোবিলিটি, এরাও কিছু প্রিভিলেজ করতো, নোবিলিটি। আর থার্ড গ্রুপটা ছিল পিজেন্ট বুঝা গেল? তাহলে এই যে 3টে গ্রুপ, অ্যাকচুয়ালি যে ক্লার্জি হচ্ছে মানে যেটা ফার্স্ট স্টেট, আর নোবিলিটি হচ্ছে সেকেন্ড স্টেট, আর পিজেন্ট হচ্ছে থার্ড স্টেট।
এই তিনটে গ্রুপের মধ্যে ক্লার্জি আর নোবিলিটি, এদের মধ্যে মানে অ্যাকচুয়ালি এরাই সব, মানে এরা কোনো ট্যাক্স পে করতো না সমাজে, এবং পিজেন্ট গ্রুপটা সবচেয়ে মানে ট্যাক্স পে করতো অনলি, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ একটা শ্রেণীর ট্যাক্স পে করছে, একটা শ্রেণীর ট্যাক্স পে করছে না। তাহলে 90% হচ্ছে পেজেন্ট গ্রুপ। এবার তাহলে ম্যাক্সিমাম মানুষের সঙ্গে কি হচ্ছে, ইনজাস্টিস হচ্ছে, তাই না? তাহলে আর তাছাড়া আরও কি হতো, যে 60% ল্যান্ড সেটা অকুপাই করে রেখেছে চার্চম্যান যারা আছে, চার্চ ওখানে আছে, খ্রিস্টানদের মিশনারি চার্চ, নোবিলিটি অ্যান্ড রিচ পিপল, এরা 60% ল্যান্ড অকুপাই করে নিয়েছে। মানে 100 জনের মধ্যে 60 জন, 100 বিঘার মধ্যে 60 বিঘা জমি শুধু এই নোবিলিটি আর ক্লার্জি, এই যে পিপল যারা আছে, ফার্স্ট স্টেট অ্যান্ড সেকেন্ড স্টেট, এদের মধ্যে আছে। এবং অনলি ট্যাক্স পেয়ার বললাম কি পিজেন্ট। এরকম যদি কন্ডিশন হয়, এই কন্ডিশনে কি হতে পারে, এরা পরপর ট্যাক্স দিয়ে যাচ্ছে, অথচ দেশে সেই ধরনের কোনো প্রোডাকশান নেই, কর্মসংস্থান নেই। তাহলে সেই অনুযায়ী এরা আরও বেশি গরিব হয়ে পড়বে, এরকম কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কয়েকটা ওয়ার্ড সম্বন্ধে আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে লেবরে। লেবরে হচ্ছে ইউনিট অফ কারেন্সি ইন ফ্রান্স। এটা 1794 পর্যন্ত এটা কন্টিনিউ করা হয়েছিল, তারপরে আর ছিল না এটা। তারপরে ক্লার্জ ইজ এ গ্রুপ অফ পারসন ইনভেস্টেড উইথ স্পেশাল ফাংশন ইন দ্য চার্চ। তার মানে এই যে ব্রাহ্মণ বা এই পোপ বা ফাদার যে হলো, এরা হচ্ছে ক্লার্জি গ্রুপের মধ্যে। তিথি, তিথি মানে হচ্ছে ট্যাক্স লেভিড বাই চার্চ কম্প্রাইজিং 1/10 অফ দ্য এগ্রিকালচার প্রোডাকশন। তাহলে এগ্রিকালচার প্রোডাকশনের উপরে 1/10, মানে 100 কেজি যদি চাল হয়, তার মধ্যে 10 কেজি চাল তাকে ট্যাক্স হিসাবে দিতে হবে। এটা হচ্ছে তিথি বলে একটা সিস্টেম ছিল, যেটা অনলি পিজেন্টদের জন্য ছিল। ট্যালি, ট্যালি হচ্ছে ট্যাক্স টু বি পেইড ডাইরেক্টলি টু দ্য স্টেট, মানে যেটা ডাইরেক্ট পে করছে, মানে ডাইরেক্ট ট্যাক্স বললো, মানে যেটা ইনকাম ট্যাক্সের মতো ব্যাপার, ঠিক আছে, কত ইনকাম করছো সেই অনুযায়ী। আর ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে এভরি ইনডাইরেক্ট ট্যাক্স বলে একটা ট্যাক্স, সেটা হচ্ছে এভরি কনজামশন আর্টিকেল লাইক সল্ট, যা তুমি কিনছো তার উপরে একটা ইনডাইরেক্ট ট্যাক্স। আমাদের ভারতবর্ষে এই মুহূর্তে জিএসটি একটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো তোমরা জানো যে জিএসটি হচ্ছে কি হয়েছে, 101 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর 122 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, এর মাধ্যমে কিন্তু জিএসটি পিকচারে আসে এবং সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স সাবজিউম করে নেয় জিএসটির মধ্যে। এবং তোমরা দেখতে পারো যে কি হয়, শুধুমাত্র লিকার আর পেট্রোলিয়াম প্রোডাক্ট, এই অয়েল ছাড়া বাকি সব জিএসটির মধ্যে নিয়ে চলে আসা হয়েছে। তো এগুলো পরের ইস্যু। আমাদের ব্যাপারটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স মানে হচ্ছে যেটা ইনডাইরেক্টলি আমরা পে করছি। কোনো একটা বিস্কিট কিনছো তুমি, সেখানে একটা ট্যাক্স পে করছো। কোনো একটা জলের বোতল কিনছো, সেখানেও তুমি কিন্তু ট্যাক্স পে করছো। তার মানে সবাই আমরা কম বেশি ট্যাক্স পে করি। একটা পেন কিনতে গেলেও আমাকে ট্যাক্স দিতে হয়। তাহলে আশা করি পয়েন্টটা ক্লিয়ার হলো। এইবার এরকম যদি কন্ডিশন হয় যে ফ্রান্সে 3টে স্টেট সিস্টেম হয়েছে এবং দুটো স্টেট কি করছে, একটা ক্লার্জি আর একটা নোবেলিটি, হ্যাঁ, এই গ্রুপটা কি করছে, এখানে দেখো লেখা আছে ক্লার্জি অ্যান্ড number first two state of clergy and nobility enjoyed certain privilege by birth এরা কিছু প্রিভিলেজ পাচ্ছে, ঠিক আছে। the most important thing was this exemption of paying tax, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো এখানে যখন এরকম ফলো হচ্ছে, তখন কিন্তু একটা প্রবলেমেটিক একটা সমাজ তুমি দেখতে পাচ্ছ, এটা রিফ্লেক্ট করছে। এই অবস্থায় কি হচ্ছে ফ্রান্সে সেই সময়, পরের পেজে চলে আসো, এরকমভাবে দেখো এখানে কি বলছে, এখানে পরের পেজে বলছে দ্য স্ট্রাগল টু সার্ভাইভ। দেখো এইরকম কন্ডিশানে কি হচ্ছে ফ্রান্সে সেই সময় 28 মিলিয়ন পিপল, মানে প্রথমে 23 মিলিয়ন পিপল ছিল, 23 মিলিয়ন পিপল থেকে পপুলেশন বেড়ে হয়ে গেছে 28 মিলিয়ন, মানে 5 মিলিয়ন, মানে 50 লাখ মানুষ। 1789-এর ঘটনা, ঠিক আছে। এই একটা বিশাল একটা মানুষ, মানে একটা পপুলেশন গ্রোথ হয়েছে, যার জন্য কী হয়েছে দেখো সেই সময় কী হয়েছে, প্রোডাকশান যে পপুলেশান যেমনভাবে বেড়েছে, ফুড গ্রেনের যে প্রোডাকশান, সেটা কিন্তু মানে প্রোডাকশানটা কিন্তু কনস্ট্যান্ট রয়ে গেছে। তাহলে প্রোডাকশান যদি কনস্ট্যান্ট থাকে আর মানে আর পপুলেশান যদি বেড়ে যায়, তাহলে ফুড গ্রেন বা যে ব্রেড বলো, বাটার বলো, সমস্ত জিনিসের চাহিদা বেড়ে যাবে। তাহলে ফুড গ্রেনের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে ডিমান্ড যদি বেড়ে যায়,
আর সাপ্লাই যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি প্রাইস বেড়ে যাবে, তাই না? তাহলে এই যে একটা প্রাইস বেড়ে গেল হিউজ, অথচ মানুষের হাতে পয়সা নেই, যেটুকু টাকা সেটা সরকার ট্যাক্স হিসাবে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, এইরকম যদি কন্ডিশন হয় তখনই কী হবে, দেয়ার উইল বি এ গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পুয়ার। আর যখনই একটা রিচ আর পুয়ার পিপলের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, হ্যাঁ, মানে কি গরিব আরও গরিব হয়ে গেল, বড়লোক আরও বড়লোক হয়ে গেল, তখনই সেইটাকে বলা হয় সাবসিস্টেন্স ক্রাইসিস। হোয়াট ডু ইউ মিন বাই সাবসিস্টেন্স ক্রাইসিস? Subsistence crisis is an extreme situation where basic means of livelihood are endangered. Okay, an extreme situation where the basic means of livelihood are endangered. Anonymous one whose name remains unknown. ওকে, তার মানে এমন একটা পরিস্থিতি যেখানে বেসিক নিড অফ লাইভলিহুড ডেঞ্জারের মধ্যে চলে এসছে, মানে খুব পরিস্থিতি খুবই খারাপ। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম ফ্রেঞ্চ রিভলিউশন, এটা আমরা পার্ট ওয়ানটা দেখছি, আমরা ক্লাস 1 হলো। আমরা নেক্সট পার্টে আমরা দেখব যে এইরকম কন্ডিশানে কি সলিউশন হতে পারে। মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, মানুষের বেসিক লাইভলিহুড মানে বেসিক নিডস সেটা ফুলফিল হচ্ছে না, ব্রেড পাচ্ছে না টাইম মতো, ঠিক আছে, তাহলে খেতে পাচ্ছে না মানুষ, এরকম একটা অবস্থা, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে, সারভাইভ করতে পারছে না। এরকম কন্ডিশনে কি হতে পারে নেক্সট দিন আমরা দেখব। গ্রোয়িং অফ মিডল ক্লাস, মানে মিডল ক্লাসকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, কিভাবে এটাকে এর একটা সলিউশন আনা যেতে পারে, সেটা আমরা নেক্সট দিন আমরা দেখব নেক্সট ভিডিওতে। সঙ্গে থাকো। থ্যাংক ইউ ফর লিসনিং। জয় হিন্দ।